নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই ফেরেববাজ, তোলাবাজ, কুলাঙ্গারগুলোই যে এক একটা তৃণমূলের রত্ন তা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং স্পষ্টটা আমার আপনার মতো সাধারণ মানুষের সামনে নয়, হয়ে যাচ্ছে কোর্টের সামনে। মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা লুট করেছে যে তোলাবাজটা, ফেরেববাজটা, চিটিংবাজটা, সেই পার্থ আজকে জেলের মধ্যে। 10 বছর ধরে যাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল, সেই চিটিংবাজ ফেরেববাজ যাকে 2021-এ গিয়ে পলাশিবাড়াতে টিকিট দিল সেই মানিক ভট্টাচার্য, সেটাও ফেরেববাজ, আজকে প্রমাণিত হয়েছে, আজকে জেলের মধ্যে রয়েছে। আর এরকমই আর একটা কুলাঙ্গার ফেরেববাজ হচ্ছে জীবনকৃষ্ণ সাহা, তাকে একদম সুন্দর করে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু এরা এই ফেরেববাজিগুলো করতো, এই দালালি তোলাবাজিগুলো করতো কাদের মদতে? কেউ কিচ্ছু জানতো না। আর না জানলে এদেরকে ভালোবেসে একদম জামাই আদর করে টিকিট দেওয়া হলো কি করে? পার্থর কথা না হয় বুঝলাম, সে আগে থেকেই বিধায়ক ছিল। এই মানিক ভট্টাচার্য বা জীবনকৃষ্ণ সাহার মতো ফেরেববাজগুলোকে টিকিট দিল কে, কেন, কোন অঙ্কে? সেই প্রশ্নগুলো আজকে কিন্তু নতুন করে উঠতে শুরু করেছে। এবং তার সঙ্গে যেটা ভয়ঙ্কর তথ্য উঠে আসতে শুরু করেছে, এরা এই তোলাবাজি করতে পেরেছে, ফেরেববাজি করতে পেরেছে, কিলোদরে চাকরিগুলোকে বিক্রি করতে পেরেছে, তার পিছনে কি পুলিশের একাংশের মদত ছিল? পুলিশের সেই সাপোর্টটা ছিল বলে এরা এইরকম একদম ভরা বাজারে বুক ফুলিয়ে তোলাবাজি করেছে, এবং উল্টে যখন কেউ টাকা ফেরত চাইতে গেছে তাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করে দেওয়ার ধমকি দিয়েছে। আচ্ছা, এইটা যদি সত্যি হয়, এটা পুলিশ মন্ত্রী জানতেন না? যদি পুলিশ মন্ত্রী না জেনে থাকেন, তাহলে তিনি কি নিজের কাজটা ঠিক করে করছেন? তার কি ওই পদে থাকার যোগ্যতা রয়েছে? আর যদি জেনে শুনেও এটা হয়ে থাকে, তাহলে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে, সেই কথা তো আজকে সামনে চলে আসছে। আপনারা জানেন জীবনকৃষ্ণ সাহা এই চাকরি চোরদের অন্যতম। তাকে যখন তার বাড়িতে পুলিশ সিবিআই পৌঁছে গিয়েছিল, বাঁচার জন্য পুকুরে ফোনগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ ফোনের মধ্যেই তো আছে প্রাণভোমরা, সব সত্যিটা বেরিয়ে চলে আসবে। আর ফেরেববাজি কিভাবে হয়েছে, তোলাবাজি কিভাবে হয়েছে, কিভাবে 2 নম্বরই করেছে, কিভাবে রক্তচোষার মতো বাংলার মানুষের টাকা শুষে খেয়েছে, তারপর সেই টাকার ভাগ কোথায় কোথায় ধাপে ধাপে গেছে, সমস্তটা তো ওই ফোনের মধ্যে ছিল। আর তাই ভেবেছিল এই পুকুরের মধ্যে ফোন ছুঁড়ে ফেলে দেবো আর বেঁচে যাব। কত বড় সাহস, দুঃসাহস ভাবুন একবার। রত্ন এক একটা তৃণমূলের এরা। মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে থাকা পার্থ চ্যাটার্জি, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, এগুলো সব স্যাম্পেল। সেই জীবনকৃষ্ণ সাহার ছুঁড়ে ফেলা মোবাইল সিবিআই উদ্ধার করেছে এবং সেখান থেকে ডেটা ক্র্যাক করেছে। ভেবেছিল জলের মধ্যে পড়বে, পাকের মধ্যে পড়বে, হারিয়ে যাবে, কিংবা মোবাইলটা নষ্ট হয়ে যাবে, আর সেখান থেকে কোনো তথ্য বেরোবে না। কিন্তু আজকে কোর্টের সামনে সিবিআই প্রডিউস করে দিয়েছে একটা তথ্য। সেখানে দেখা যাচ্ছে যে দম থাকলে টাকা নিতে এসো, জীবনকৃষ্ণের পুকুরে ছুঁড়ে ফেলা মোবাইলের তথ্য প্রকাশ সিবিআই এর। হুমকি দিচ্ছেন রীতিমতো। যেটুকুনি জানা যাচ্ছে, দীপক দাস সম্ভবত একজন চাকরি প্রার্থী, অ্যাসপিরেন্ট ছিলেন, তার কাছে 2016-র জন্য 12 লক্ষ টাকা ঝেড়েছিলেন এই জীবনকৃষ্ণ সাহা, এবং তারপর সেই টাকাটা কোথায় কি করে দিয়েছেন জানি না। তো এবার কোর্টের নির্দেশে সেই চাকরি চলে গেছে, চাকরিটা আর পায়নি, এবার টাকা ফেরত চাইছে। টাকা ফেরত চাইলে তাকে বলা হচ্ছে বারবার ডিস্টার্ব করবে না। তখন তিনি বলছেন টাকার জন্য এলাকায় তিনি চাপ টাপ খাচ্ছেন। এইবার জীবনকৃষ্ণের হুমকিটা হচ্ছে যে টাকা তো আমি চাইতে যাইনি, আমাকে দিতে এসেছো, সুতরাং পুলিশ আমাকে বলে দিয়েছে যে আমার কোনো অপরাধ নেই, এবার যদি তুমি টাকা চাইতে আসো তোমার নামে এফআইআর করে দেবো, তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। আচ্ছা ভাবুন তো, কতখানি কনফিডেন্স, কতখানি দম থাকলে এই কথাটা বলতে পারে। পুলিশ কি এসব কিছুই জানতো না? তাহলে পুলিশ তো অপদার্থ। এত বড় চাকরি চুরির চক্র চলছে, সেই সব চ্যাট আজকে ভাইরাল হচ্ছে, সমস্ত কিছু সামনে আসছে, এলাকাতে হইচই পড়ে যাচ্ছে, পুলিশ কোনো কিছুর খোঁজই রাখে না, ইন্টেলিজেন্স কোনো কিছুর খোঁজই রাখে না। তাহলে পুলিশ আর ইন্টেলিজেন্সকে কি এইভাবেই কুঁজো করে রেখে দিয়েছে? তারা কোনো রকম কোনো কিছু খুঁজে বার করতে পারবে না, নাকি যেটা জীবনকৃষ্ণ বলেছে সেটাই সত্যি? সবটা এরা জানে, সবাই এর মধ্যে ইনভলভ। এবার তো বৃহত্তর ইনভেস্টিগেশনের একটা জায়গা খুলে গেল, কিভাবে চিটিংবাজি চলেছে বাংলা জুড়ে। আর এটা যে কটা ধরা পড়ছে, যে কটা রত্ন ধরা পড়ছে তৃণমূলে, সব কটার কাছ থেকে সেম স্টোরি। সে কুন্তল হোক, শান্তনু হোক, মানিক হোক, জীবনকৃষ্ণ হোক, পার্থ হোক, সব কটা চোর, ফেরেববাজ, চিটিংবাজ বলে ধরা পড়ে যাচ্ছে। আর
তাদের কাছ থেকে যেগুলো বেরোচ্ছে, তখন দল বলছে আমরা কিচ্ছু জানি না, এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এরা সব ইন্ডিভিজুয়াল দুর্নীতি করেছে, সব ন্যাকা ষষ্ঠী, কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এরা এমনি এমনি করে ফেললো। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে জীবনকৃষ্ণ টাকাটা ঝেড়েছিল, টাকাটা তোলাবাজি করেছিল, এর চাকরি দেওয়ার কি ক্ষমতা ছিল? এই প্রশাসনের কোথায় ছিল যে চাকরিটা দিয়ে দেবে? তাহলে প্রশাসনের মধ্যে থেকে কারোর একটা যোগাযোগ ছিল যে চাকরিটা করে দিত ওর কথায়? সেটা তো এমনি এমনি করে দিত না। কে সেটা? আবার শোনা যাচ্ছে প্রত্যেকটা এলাকার জন্য রেড কার্ড ছিল, কোথাও 12 লক্ষ, কোথাও 18 লক্ষ, কোথাও 17 লক্ষ, বিভিন্ন রেড কার্ড ছিল। এই রেড কার্ডটা কে তৈরি করে দিয়েছিল? তবে একটা কথা হচ্ছে, সিবিআই কিন্তু এখনো বড্ড ধীর গতিতে খেলছে। এই জীবনকৃষ্ণ, মানিক, পার্থ এদেরকে যেরকম ধরেছে ঠিক আছে, কালকে কোর্টের অর্ডারে 4টে টিচারকে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে, এবার জিনিসটা তো ফাস্ট করতে হবে। কেননা এদের যে মাথা, যাদের অঙ্গুলি হেলনে এরা করেছে, যাদের মদতে এরা এই তোলাবাজিটা করার সুযোগ পেয়েছে, তারা তো বাইরে ড্যাং ড্যাং করে ঘুরছে। যত বাইরে ড্যাং ড্যাং করে ঘুরছে তারা তো তত প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আলটিমেটলি তো কোনোদিনই তাদেরকে ধরা যাবে কি, সেই প্রশ্নটা তো উঠে যাচ্ছে। তবে যেদিকে এগোচ্ছে সবকিছু, যেভাবে সিবিআই একটা একটা করে সামনে নিয়ে আসছে, ইডি একটা একটা করে তথ্য দিচ্ছে, তাতে একটা কথাই মনে হচ্ছে যে বোধহয় সেই দিনটার খুব বেশি দূরে নয় যখন যার বা যাদের অনুপ্রেরণায় এই জীবনকৃষ্ণ, মানিক, পার্থরা এক একটা তৃণমূলের রত্ন হয়ে উঠেছিল, তাদের দিকে হাতটা যাবে। কেন বলছি বলুন তো? বলছি এই কারণেই যে এখানে অনেকেই মনে করছেন, অনেকে এমন কিছু সাংবিধানিক পদে রয়েছেন যেখান থেকে ইডি সিবিআই ভয় পাচ্ছে তাদের কাছে যেতে। এই কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই রাজ্যের একজন সম্বন্ধে বারবার অভিযোগ করছেন, কিন্তু তিনি একটি সাংবিধানিক পদে আছে, এই জন্য কি তদন্তকারীরা পৌঁছতে সাহায্য করছে না। আপনাদের ছোট্ট করে আজকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী, তিনি তো সেই রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী, সেই মুখ্যমন্ত্রীকে ইডি কিন্তু জেরার জন্য ডেকেছে। এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সন্দেহ বাড়ছে তিনি গ্রেপ্তারও হয়ে যেতে পারেন। কয়লা দুর্নীতিতে তার নাম জড়িয়েছে এবং নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পাওয়ার পরই মুখ্যমন্ত্রীকেও কিন্তু জেরার মুখে ইডি ডাকছে। তাহলে আমাদের পড়শি রাজ্যের যদি সর্বোচ্চ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিকে ইডি ডাকতে পারে, আমাদের রাজ্যে এমন কে প্রভাবশালী আছেন যারা এই জীবনকৃষ্ণ, মানিক, পার্থদের বশ, তাকে ডাকা যাবে না বা তাকে ডাকবে না ইডি? অবশ্যই আমরা অধৈর্য হচ্ছি, তদন্তটা তাড়াতাড়ি হলে, রেজাল্টটা তাড়াতাড়ি দেখতে পেলে একটা খুশির ভাব আসবে। কেননা এটার জন্যই তো সমস্ত লড়াইটা। যখন পার্থ জেলে গেছিলো, মানিক জেলে গেছিলো, কেষ্ট জেলে গেছিলো, বা এই জীবনকৃষ্ণ জেলে গেছিলো, তখন একটা মনের মধ্যে কোথাও কনফিডেন্স এসেছিল, কিন্তু তারপর দীর্ঘদিন ধরে কোনো উইকেট পড়েনি। ফলে মনের মধ্যে একটা চিন্তা বাড়ছে যে তদন্তটা কি ওখানে গিয়েই শেষ হয়ে যাবে, আর কি কোথাও এগোবে না? তবে ভরসার জায়গা একটাই, আমাদের ভরসা যেটা সব থেকে বেশি থাকে সেই আদালতের উপরে। এই সমস্ত তদন্ত কিন্তু কোর্ট মনিটর্ড হচ্ছে এবং আমরা দেখছি বারে বারেই কিন্তু আদালতের ভৎসনার মুখে পড়তে হচ্ছে। এবং কি সেই কারণে আদালতের নজরদারিতে চলছে বলে মাঝে মাঝেই আমরা সিবিআই বা ইডিতে বড় বড় রদবদল দেখছি, এবং সেটাই কিন্তু একমাত্র আসার জায়গা। আশা করব এইসব রাশিয়ান বান্ধবী, জার্মান বন্ধু, 15 জন অ্যাকাউন্ট বা জীবনকৃষ্ণ চ্যাট ফাঁস দিয়ে আমাদের সংবাদ ভরাতে হবে না। আগামী কিছুদিনের মধ্যে এমন কিছু গরমাগরম খবর আসবে যেটার জন্য এই খুঁজে খুঁজে খবর আর করতে হবে না আমাদের। তবে একটা কথাই বলা যেতে পারে, এই রত্নগুলোকে কিন্তু চিনে রাখুন, এবং তদন্তর গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, এরকম রত্ন গোটা রাজ্য জুড়ে অনেক ছড়িয়ে আছে। সেই বৃহত্তর র্যাকেটটাও খুব তাড়াতাড়ি ক্র্যাক হবে বলেই মনে হচ্ছে, অন্তত যেটুকুনি ইঙ্গিত তদন্তকারীদের তরফ থেকে দেওয়া হচ্ছে। তবে আবারও আপনাদের সঙ্গে এখন আমি একদম একমত না, আচালে বিশ্বাস নেই। এই ধরনের ঘটনা দেখতে দেখতে, বলতে বলতে আমরা ক্লান্ত। এবার একটু কিছু বড় মাছ, বড় রাঘব বোয়াল আমরাও দেখতে চাইছি। জানি না শেষ পর্যন্ত সেই সুযোগটা কবে করে দেবে ইডি বা সিবিআই। তবে যেভাবে আদালতে একের পর এক জিনিস সামনে আসছে এবং আদালতের নজরদারিতে আসছে,
সেটাই কিন্তু ভরসার জায়গা। যাই হোক, এইসব তোলাবাজ রত্নদের নিয়ে কি বলবেন, খুব তো গায়ে কাঁটা ফুটছে এইসব বলছি বলে, কমেন্টে সেগুলো দেখতে পাচ্ছি, যা গালাগাল দিচ্ছেন। তবে ভালোই লাগছে একদিক থেকে, সঠিক জায়গায় সঠিক কথাটা বলতে পারছি বলেই তো এত গাত্রদাহ হচ্ছে, এত গালাগাল দিচ্ছেন, আরো বেশি করে দিন। এই কথা বলে থামাবো না। চোর জোচ্চোরগুলো যখন সামনে এসেছে, যতক্ষণ না সব কটা চোর জোচ্চোর তোলাবাজ সামনে আসবে, এইভাবেই বলে যাব, এইভাবেই চিনিয়ে যাব। তাতে যত গালাগাল দেওয়ার আছে দিয়ে নিন। আর বন্ধুরা, আপনাদের যদি এই তোলাবাজদের সম্বন্ধে কিছু বিশেষণ দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সেটা দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।